তুমি যদি আমার কথাগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করো, এই যে অধ্যায়টা জীবনের মৌলিক একক, এই অধ্যায়টা সম্পূর্ণটাই আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাকে মুখস্থ করিয়ে ছাড়বো। শুধু আমার কথাগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। দেখো কি বলছে দাদা, ওরা বলছে যে জীবনের মৌলিক একক। তাহলে জীবনের মৌলিক এককটা কি, কোনটা? সেটা হচ্ছে কোষ। তাহলে প্রথম কথা তুমি কি বুঝলে দাদা? তুমি এটাই বুঝলে যে জীবনের মৌলিক একক হলো কোষ, তাই তো? তাহলে কোষ কি, কোষ কাকে বলে? মাথায় রাখবে, জীবের মৌলিক গঠনগত কার্যগত এককই হলো কোষ। মানে একটা জীব সে কেমন দেখতে হবে, তার গঠনটা কেমন হবে, তার কি কি কাজ হবে, কি কি করবে না করবে, এই সমস্ত কিছুই নির্ধারণ করবে এই কোষ, নির্ধারণ করবে। বিষয়টা কেমন? আমরা দেখো এর আগের অধ্যায়ে পড়েছিলাম পদার্থ। কি পড়েছিলাম বস? পদার্থ। যদি আমরা একটা পদার্থকে ভাঙি, ভাঙতেই যাই ভাঙতেই যাই ভাঙতেই যাই, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো, পাবো কি না বলো? এবার এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম আমরা কি দিয়েছিলাম? পরমাণু বলেছিলাম, তাই না? ঠিক একই রকম যে কোনো একটা জীব, সেটা তুমি মানুষ, গরু, ছাগল, ভেড়া, উদ্ভিদ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যা কিছুই ভাবো না কেন, যেমন মানুষের কথাই বলি, এই যে মানুষের সম্পূর্ণ দেহটাকে যদি আমরা ভাঙতেই যাই ভাঙতেই যাই ভাঙতেই যাই, তাহলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কি পাবো? কোষ পাবো। কি পাবো বস? কোষ পাবো। দেখো, এই যে পরমাণু, এই যে পরমাণু, কিন্তু আমরা জানি, পরবর্তীকালে আমরা জেনেছিলাম যে পরমাণুকেও আরও ভাঙা যায়। পরমাণুর মধ্যে অবপারমাণবিক কণা রয়েছে, যেগুলো হচ্ছে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। ঠিক একই রকমই কোষের মধ্যে আরও অনেক ছোট ছোট মানে কোষীয় অঙ্গাণু পাওয়া যায়, যেগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, তারপর নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এগুলো সবই আমরা দেখব। বিষয়টা বোঝা গেল? তাহলে দাদা, এই যে কোষ, এই সর্বপ্রথম কিভাবে মানুষ বুঝলো যে হ্যাঁ, যে কোনো জীব মানে যার মধ্যে জীবন আছে, তাদের দেহই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত, এটা কিভাবে আবিষ্কৃত হয় সেই বিষয় নিয়ে এবার আমরা দেখব। দেখো, তা একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে রবার্ট হুক। বিজ্ঞানীর নাম কি? রবার্ট হুক। তা তিনি কি করেছিল, তিনি তার একটা মানে তিনি নিজেই একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার মানে তৈরি করেছিল আর কি, ঠিক আছে? তিনি তার নিজের একটা অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেছিল। এবার তিনি কি করলেন, তিনি একদিন একটা কর্কের টুকরো নিলেন। কর্ক মানে কি দাদা? ভালো করে বোঝো। কর্ক মানে হচ্ছে ওই যে তুমি দেখবা শ্যাম্পেইনের যে বোতলগুলো বস, শ্যাম্পেইনের যে বোতলগুলো হয় না, সেই বোতলগুলোর ওপরে দেখবা একটা কাঠের গুজি মতো থাকে, থাকে না? এই কাঠের গুজিটার নামই হচ্ছে কর্ক। বা তুমি দেখে থাকবা যে হোমিওপ্যাথি যে দোকানে যে ঔষধগুলোর শিশি বা বোতলগুলো থাকে, সেই শিশির ওপরে তুমি দেখবা একটা কাঠের গুজি থাকে। এই কাঠের গুজিটাই হচ্ছে কর্ক, যেটা হচ্ছে কি, এই কর্ক হচ্ছে বৃক্ষের বাকল বা ছাল দিয়ে তৈরি। ঠিক আছে, মানে শুকিয়ে গেছে, বৃক্ষের বাকল বা ছাল শুকিয়েই এই কর্ক তৈরি করা হয়। তো এই কর্কের একটা ফালি মানে একটা টুকরো, যেটা আমি বড় করে এখানে ছবিটা করলাম, এই টুকরোটা তিনি কি করলেন, তার তৈরি নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে ফেললেন। ফেলে তিনি ওখানে লক্ষ্য করলেন যে কর্কের ফালিটা কেমন দেখতে, মৌমাছির চাকের মতো। মৌমাছির চাক দেখেছো নিশ্চয়ই, এমন হচ্ছে মানে গোল 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 থাকে, যেখানে হচ্ছে মধু থাকে, তাই না বস? এই মৌমাছির চাকের মতো দেখতে লাগছে। এই যে এক একটা মৌমাছির চাকের এই যে এক একটা প্রকোষ্ঠ, মানে এক একটা গোল গোল এক একটা প্রকোষ্ঠ নামই দেন সেল, অর্থাৎ কোষ। তাহলে কোষ কিভাবে আবিষ্কৃত হলো বুঝতেই পারছো যে বিজ্ঞানী রবার্ট হুক, তিনি ওই একদিন একটা কি মানে একটা এটা ওটা করতে সাথে তিনি একটা কর্কের টুকরো নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে ফেলে একটু দেখতে লাগলেন। যেই না তিনি দেখলেন যে ওই যে কর্কের মানে কর্কের ওই যে ফালিটা কেমন লাগছে, মৌমাছির চাকের মতো লাগছে। তা তিনিই বললো এটা হচ্ছে এই যে মৌমাছির চাকের এই এক একটা প্রকোষ্ঠ নামই তিনি দিলেন কি, কোষ নাম দিল। কোষ অর্থাৎ সেল। দেখো এই যে সেল, এই সেলের ল্যাতিন শব্দ কি, ল্যাতিন ভাষায় সেলের একটি অর্থ হচ্ছে একটি ক্ষুদ্র কক্ষ। মাথায় রাখবে কি বললাম, সেল শব্দের অর্থ কি, একটি ক্ষুদ্র কক্ষ। বিষয়টা বোঝা গেল? আর এই যে বিজ্ঞানী রবার্ট হুক কত সালে এই কোষ আবিষ্কার করেছিল? 1665 সালে। কত সালে? 1665 সালে। দেখো, তিনি যে কোষটা আবিষ্কার করেছিল, যে কর্কটা, তুমি আমাকে বলো ওই কর্কের মধ্যে কি জীবন ছিল? ওটা কিন্তু ওই বৃক্ষের ছাল বা বাকল শুকিয়েই কিন্তু কর্কটা তৈরি করা, ওটা কিন্তু মরে গিয়েছিল। অর্থাৎ তিনি যে এই যে রবার্ট হুক তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন, সেটা কিন্তু মৃত কোষ ছিল বস। কি কোষ ছিল? মৃত কোষ। চলো, আচ্ছা, এই হচ্ছে প্রথমে কোষের সম্পর্কে তিনি আর কি ধারণা দিলেন, ঠিক আছে? তো এবার আমরা যদি একটা পরীক্ষা নিরীক্ষা করি, যেমন এখানে ওরা এনসিইআরটি বলছে, যদি তুমি একটা পেঁয়াজের ওপরের যে পাতলা মানে খোল হয়, সেই খোলটাকে তুমি যদি অণুবীক্ষণ যন্ত্রে ফেলো, তাহলে অণুবীক্ষণ যন্ত্রে ফেললে তুমি ওই রকম দেখতে পারবে। যে কেমন দেখতে পাবে, ধরো এইটুকু একটা
মানে তুমি পেঁয়াজের খোসাটা নিলে এরকম দেখতে পারবে ছোট 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 প্রকোষ্ঠ রয়েছে, ঠিক আছে। আর মাঝখানে একটু গোল গোল রয়েছে, যেগুলো নিউক্লিয়াস বলে। বেশ ভালো কথা, চলো এই যে এখানে দেখে নাও, এই যে অনুবীক্ষণ যন্ত্রে যদি এই যে পেঁয়াজের ত্বকের পাতলা অংশকে যদি আমরা রাখি, তাহলে আমরা এরকম দেখতে পাবো, ঠিক আছে। এই যে এরকম এরকম দেখতে পাবো। আর মাঝখানে একটা গোল 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 দেখছো না, এই গোল গোলগুলোকেই নিউক্লিয়াস বলা হয়। আর এই যে পুরো এক একটা এই যে অংশকে, মানে ফুটবলের একটা চামড়ার মতো, এগুলো হচ্ছে কি বলা হয় এক একটা কোষ। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, ১ মিনিট দেখো। তা এই যে সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক, তিনি তো আবিষ্কার করে ফেললেন কত সালে? ১৬৬৫ সালে তিনি সর্বপ্রথম কোষ আবিষ্কার করে ফেললেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছিল তার নিজের তৈরি যে অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ যন্ত্র, সেখানেই আরকি পরীক্ষা-নিরীক্ষা করে তিনি এই যে কোষটা আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে মৃত কোষ। ঠিক তার কিছু বছর পরেই দেখো, আরেকজন বিজ্ঞানী যার নাম লিবেন হক। কে? লিবেন হক। ১৬৭৪ সালে তিনি ওই রবার্ট হুকের কথা শুনে তিনি কি করলেন, তিনি পুকুরের জল তুললেন। পুকুরের কিছুটা জল তুলে সেই জলটা আবার তিনি ওই অণুবীক্ষণ যন্ত্রে ফেললেন। ফেলে সেখান থেকে তিনি আবার মুক্ত সজীব কোষ আবিষ্কার করে ফেললেন। বিষয়টা কি, পুকুরের জলে দেখবা কি থাকে? পুকুরের জলে দেখবা প্রোটোজোয়া থাকে। ওই এককোষী অণুজীব, যাকে আমরা অণুজীব বলি, এককোষী অণুজীব যে প্রোটোজোয়া, তিনি ওইটা দেখেছিলেন যে সজীব কোষ, মানে পুরো একটা এককোষী মানে কি, মানে এই প্রোটোজোয়াটা পুরো একটা মাত্র কোষ দিয়েই গঠিত। বিষয়টা ছবি এখানে হয়তো দেয়নি, ছবি দিলে আমি তোমাকে দেখিয়ে বোঝাতে পারতাম, অসুবিধা নেই। পরের ক্লাসে তো আমি রাখি আর একটা ক্লাস, সেখানে ছবি দিয়ে আমি ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে তুমি এখান থেকে কি বুঝলে দাদা? দাদা আমরা এটাই বুঝলাম যে ১৬৬৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক তিনি কোষ আবিষ্কার করেছিলেন, আর যেটা ছিল মৃত কোষ। আর একজন বিজ্ঞানী লিবেন হক, যিনি ১৬৭৪ সালে সর্বপ্রথম পুকুরের জলের মধ্যে প্রোটোজোয়া, এককোষী অণুজীব থাকে প্রোটোজোয়া, সেখান থেকে তিনি সজীব কোষ আবিষ্কার করে ফেলেছিলেন, ঠিক আছে। তো এবার দেখো, তারপরে এই কোষের মধ্যে কি থাকে? কোষের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। এই একটা কোষ আমি ধরছি, এর মধ্যে মেন জিনিস থাকে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াস কি করে বলো তো? নিউক্লিয়াসই বলবে কোষটাকে যে এখান থেকে ওটা নে, ওখান থেকে এটা দে, কে ওটা দে, ওকে এটা দে, মানে কোষটাকে পরিচালনা করবে। মোদ্দা কথা, একটা কোষকে পরিচালনা করবে এই নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াস কি আবিষ্কার করেছিল দেখো, ১৮৩১ সালে আর একজন বিজ্ঞানী যার নাম রবার্ট ব্রাউন কোষের ভেতরে উপস্থিত এই নিউক্লিয়াস তিনি আবিষ্কার করে ফেলেছিলেন, ঠিক আছে। আচ্ছা দেখো, কোষের মধ্যে এই যে কোষের মধ্যে এই যে নিউক্লিয়াস, এবার এই যে নিউক্লিয়াস আর এই যে বাইরে থাকে তোমার এদিকে আরও অনেক কিছু থাকে, যার মধ্যে এখানে সাইটোপ্লাজম আছে, ঠিক আছে। তারপরে তোমার আরও সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া, অনেক কিছু আছে, গলগি বস্তু, যাই হোক, আর সেগুলো আমরা পরে দেখবো। তো এবার দেখো আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে পারকিনজি। বিজ্ঞানী পারকিনজি, তিনি ১৮৩৯ সালে কোষের মধ্যে যে তরল ধাত্র, সেই তরল ধাত্রকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেছিলেন। তাহলে কোষের যে তরল ধাত্র প্রোটোপ্লাজম কে অভিহিত করেছিল বা কে আবিষ্কার করেছিল প্রোটোপ্লাজম? বিজ্ঞানী পারকিনজি। কত সালে? সালগুলো মাথায় রাখবে, ১৮৩৯ সালে। দাদা প্রোটোপ্লাজম কি? আরে প্রোটোপ্লাজম হচ্ছে এই যে কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস প্লাস এদিকে সাইটোপ্লাজম থাকছে। এই নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজমের মধ্যে যে তরল অংশটা থাকে পুরোটাকেই কিন্তু আমরা বলবো প্রোটোপ্লাজম, ঠিক আছে। সাইটোপ্লাজম কিন্তু আলাদা, সাইটোপ্লাজমে হচ্ছে কি, মানে কোষের মধ্যে নিউক্লিয়াস বাদে যে সকল তরল ধাত্র রয়েছে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম সহ, মানে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম মিলিয়ে যে তরল ধাত্র রয়েছে সেইটাই হচ্ছে প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিল বিজ্ঞানী পারকিনজি। বেশ ভালো কথা, আমরা দেখলাম অনেক কিছুই আবিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এবার দেখো কোষ তত্ত্ব প্রকাশিত হয়, মানে কোষ সম্পর্কে দুজন ব্যক্তি দুটো মতামত দেন। তা এই দুজন ব্যক্তির নাম কি? একজন হচ্ছে স্লেইডেন আর একজন হচ্ছে সোয়ান। তা স্লেইডেন ১৮৩৮ সালে স্লেইডেন বলেন যে সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দিয়েই গঠিত। কি বলেন? সব উদ্ভিদ এবং প্রাণীর দেহ কোষ দিয়েই গঠিত। কে বলেছিল? বিজ্ঞানী স্লেইডেন বলেছিল ১৮৩৮ সালে। ঠিক তার এক বছর পরেই ১৮৩৯ সালে আর একজন বিজ্ঞানী যার নাম সোয়ান, তিনি বলেছিল যে জীবনের মূল এককই হলো কোষ। তাহলে কে কি মতবাদ মানে বক্তব্য দিয়েছিল, এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোষ তত্ত্ব কে প্রকাশ করে বা কোষ তত্ত্ব কারা দেন, তখন সঠিক উত্তর হবে স্লেইডেন এবং সোয়ান। কি হবে? স্লেইডেন এবং সোয়ান। এবার কোষ তত্ত্বের সম্প্রসারণ করতে গিয়ে মানে স্লেইডেন কি বলেছিল? স্লেইডেন বলেছিল যে সব উদ্ভিদ এবং প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, আর সোয়ান বলেছিল জীবনের মূল এককই হলো কোষ। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার দেখো, এই কোষ তত্ত্বের সম্প্রসারণ ঘটিয়ে আর একজন বিজ্ঞানী যার নাম
রুডলফ ভিরচো তিনি 1855 সালে তিনি বলেছিল যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয় আর কি। মানে এই একটা কোষ থেকেই বস আরও হাজার হাজার অনেক কোষ উৎপন্ন হবে, আবার এই কোষ থেকে আর অনেক কোষ উৎপন্ন হবে। মানে বিষয়টা কেমন তুমি একবার ভেবে দেখো। মানে একটা মানুষের কথা বলি, সে কিন্তু জন্মের সময় কি একটা মাত্র কোষ ছিল, যেমন মানে পিতার দেহ থেকে শুক্রাণু আর মাতার দেহ থেকে ডিম্বাণু দুটো মিলিত হয়ে একটা মাত্র কোষ উৎপন্ন হয়। সেই কোষটাই আস্তে আস্তে বিভাজিত হয়ে হয়ে একটা মানুষ যখন পূর্ণবয়স্ক হয় তার দেহে কত লাখ লাখ মানে কোটি 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 কোষ কোষ দ্বারা গঠিত। বিষয়টা বুঝতে পারছো? তাই এইটাই বলা হচ্ছে এখানে যে বিজ্ঞানী রুডলফ ভিরচো তিনি 1855 সালে তিনি এটা বলেছিলেন যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। কেমন মাথায় রাখবা যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়, কে বলেছিল? বিজ্ঞানী রুডলফ ভিরচো। ঠিক আছে, আচ্ছা চলো এখান থেকে এই পেজে আর তেমন কিছু নেই, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলছি, কারণ এগুলো আর পড়ার মতো কিছু নেই। পেঁয়াজে খোসা মোসা নিয়ে পরীক্ষা করো, এগুলো তোমার হচ্ছে পরীক্ষায় আসবেও না, এগুলো আমরা পড়বো না। ঠিক আছে, চলো এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, দেখো এই যে বলছে কোনো কোনো জীব, মানে ওই যে অনুবীক্ষণ যন্ত্রে ফেলে এক একটা জীবদের দেখা গেল যে কিছু কিছু জীব আছে যাদের পুরো সম্পূর্ণ দেহটাই একটা কোষ দিয়ে গঠিত। বিষয়টা বুঝতে পারছো? মানে কিছু কিছু জীব আছে যাদের পুরো দেহটাই হচ্ছে একটা মাত্র কোষ দিয়ে গঠিত। যেমন বলতে পারো অ্যামিবা, অনেকটা এরকম দেখতে হয়। ঠিক আছে, অ্যামিবা অনেকটা এরকম দেখতে হয়, মানে ছবি তো এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, মাথায় রাখবে যে একটি মাত্র কোষ দিয়ে গঠিত জীবদের এককোষী জীব বলা হয়। তাহলে এককোষী জীব কোনগুলো? অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারাসেমিয়াম, ব্যাকটেরিয়া। এই চারটে নাম অবশ্যই মুখস্থ করে নাও। কি কি বললাম? অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারাসেমিয়াম আর ব্যাকটেরিয়া, এরা হলো এককোষী জীব। আর বহুকোষী জীব যাদের দেহ আর কি অনেক কোষ দিয়ে গঠিত, যেমন যার মধ্যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী পড়ছে, কিছু কিছু ছত্রাক পড়ছে, যারা হচ্ছে বহুকোষী, মানে অনেক রকমের মানে অনেক কোষ দিয়ে গঠিত আর কি। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? চলো এখানে আর তেমন কিছু নেই, চলে আসি আমরা। এবার দেখো এই মানবদেহের কিছু কোষের ছবি ওরা এখানে দিয়েছে, ঠিক আছে? এনসিইআরটিতে রয়েছে। তো এখানে আমি কিছু তথ্য বলছি, যেগুলো নেই অবশ্য আমি বলে দিচ্ছি। এই যে এটা কি বস? এই ছবিগুলো দেখবে কিন্তু এই রেলের গ্রুপটিতে কিন্তু ছবি তুলে দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে যে দিয়ে দেবে নিম্নলিখিত চিত্রটি কোন কোষকে চিহ্নিত করে। ঠিক আছে, এরকম একটা ছবি তুলে পড়ে দিল। তো এরকম ছবি দেখলেই বলবো এটা হচ্ছে স্নায়ু কোষ। ঠিক আছে, এরকম ছবি দিলে এটা রক্ত কোষ, এটা হচ্ছে লম্বা কেঁচোর মতো, এটা হচ্ছে মসৃণ পেশি কোষ, তাই না? আর তুমি তো এগুলো চেনোই, এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু, আর হচ্ছে অস্থিকোষ, আর এটা হচ্ছে ফ্যাট কোষ। ঠিক আছে বস, একটু ভালো করে লক্ষ্য করে দেখে নাও। হ্যাঁ, এগুলো এবার চলে আসি, এখানে আমি কিছু কথা বলছি শুনে নাও। এই যে স্নায়ু কোষই হচ্ছে মানবদেহের সব থেকে লম্বা কোষ। কি বললাম? স্নায়ু কোষ হলো একটা মানব দেহের সব থেকে লম্বা কোষ। ঠিক আছে, এবং প্রাণী জগতের কথা যদি বলি যে প্রাণী জগতের সব থেকে লম্বা কোষ কোনটি, সেটাও কিন্তু এই নিউরন অর্থাৎ স্নায়ু কোষ হবে। ঠিক আছে, কোনটা মানে কোন প্রাণীর? সেটা হচ্ছে জিরাফ। মাথায় রাখবে, জিরাফের স্নায়ু কোষই হচ্ছে সব থেকে লম্বা কোষ। বোঝা গেল? আচ্ছা দাদা, যদি বলি মানব দেহের সব থেকে বড় কোষ কোনটি, সেটা হচ্ছে ডিম্বাণু। কি বললাম? মানব দেহের সব থেকে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, আর মানব দেহের সব থেকে ছোট কোষ হচ্ছে শুক্রাণু। ঠিক আছে, আর এমনিতে তুমি জানোই যে প্রাণী জগতের সব থেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, আর প্রাণী জগতের সব থেকে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু একটু মাথায় রাখবা, কেমন? এখানে তেমন কিছু নেই বস। এবার দেখো এই যে কোষের কি কি উপাদান নিয়ে গঠিত। দেখো বস, তুমি যদি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে ভালো করে শুনে বোঝার চেষ্টা করো, আমি কথা দিচ্ছি এখানেই তোমার পড়াটা আমি মুখস্থ করিয়ে ছাড়বো। শুধু আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করো। দেখো এই যে কোষ কি কি উপাদান দিয়ে গঠিত, তুমি কিছু না, তুমি কি করলে, যে কোনো একটা কোষ নিয়ে দাদা অনুবীক্ষণ যন্ত্রের নিচে ফেলে যদি তুমি পর্যবেক্ষণ করো, তাহলে তুমি কি দেখতে পাবে? তুমি যে ধরনের কোষই নাও না কেন, তুমি সাধারণত তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করবা। যে কি কি তুমি দেখতে পাবা? দাদা কোষ পর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এইগুলো তো দাদা আমি দেখতেই পাচ্ছি। এবার দেখো, এবার এবার দেখো এছাড়াও কিন্তু আরও অনেক কিছু কোষীয় উপাদান কিন্তু কোষের মধ্যে থাকে। এবার সেটা নির্ভর করে যে তুমি কি ধরনের কোষ নিয়ে পর্যবেক্ষণ করছো। আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছে কোষ দুই রকমের, প্রোক্যারিওটিক কোষ আর হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তো এই প্রোক্যারিওটিক কোষ কিন্তু অনুন্নত, এর মধ্যে তেমন কিছুই নেই। ওই তোমার একটা কি রয়েছে, কোষ প্রাচীর রয়েছে, আর তার সাথেই ভেতরের দিকে রয়েছে কোষ পর্দা, এবং জায়গায় জায়গায় সব জায়গায় কি কিছু দানা দানা মতো রাইবোজোম রয়েছে, এবং কিছুটা অঞ্চল যেখানে নিউক্লিক অ্যাসিড রয়েছে, সেই অঞ্চলটাকেই নিউক্লয়েড বলা হয়, আর একটা মাত্র ক্রোমোজোম আছে। এইটাই তোমার প্রোক্যারিওটিক কোষে এই উপাদানগুলোই পাওয়া যায়। বিষয়টা বোঝা গেল? কিন্তু ইউক্যারিওটিক কোষে
ইউক্যারিওটিক কোষ কিন্তু দাদা উন্নত, অনেকটা উন্নত। এর মধ্যে এই প্রোক্যারিওটিক কোষে যা যা পাওয়া যায় তাই তো থাকবেই, তাছাড়া আরও কিছু থাকবে। যেমন কোষ প্রাচীর থাকবে, কোষ পর্দা থাকবে, তারপরে তোমার রাইবোজোম থাকবে, দানা দানা যেগুলো রাইবোজোম সেগুলো থাকবে। কিন্তু এই যে নিউক্লিক অ্যাসিড যুক্ত নিউক্লিয়েড অঞ্চল কিন্তু থাকে না, ওর পরিবর্তে কি থাকে, নিউক্লিয়াস থাকে, যেটা ভালো সুগঠিত, যেখানে নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত একটা নিউক্লিয়াস পাওয়া যায়, যার মধ্যে ক্রোমোজোম থাকে, তারপরে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, প্লাস্টিড, কত কিছু না থাকে। সেগুলো আমরা আস্তে আস্তে বুঝে নেব, ঠিক আছে? তা সবার প্রথমে এখানে দেখো আমরা দেখব যে প্লাজমা পর্দা বা কোষ পর্দাটা কি, ভালো করে বোঝো। আমাদের প্রাণীদেহের মানে প্রাণীদের সব থেকে বাইরের যে আবরণীটা, আবরণী মানে তো বোঝোই, যে সব থেকে বাইরের যে হচ্ছে মানে আবরণী মানে আমি কি বোঝাবো, যেমন হচ্ছে তোমার একটা আমকে যখন ছোলো ওপরের পৃষ্ঠাটা, ওটাই তো হচ্ছে আবরণী, ঠিক আছে? ঠিক একই রকম প্রাণীদেহের সব থেকে বাইরের আবরণী মানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার চামড়ার ওপরের অংশটা, সেইটাই হচ্ছে প্লাজমা পর্দা বা কোষ পর্দা। আর এইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এর কিন্তু বেশ ভালো কাজ রয়েছে। এই কিন্তু আমাদের দারুণভাবে সাহায্য করে। কি করে? এই কোষটাকে, কোষের সব থেকে বাইরেই তো রয়েছে কি রয়েছে, প্লাজমা পর্দা বা কোষ পর্দা। এই কোষ পর্দা কিন্তু তোমার এই বাইরের কিছু আঘাত থেকে কোষটাকে রক্ষা করতে সাহায্য করে। এবং এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজ কি, যে কোষের কিছু পদার্থকে কোষ থেকে বেরিয়ে যেতে এবং কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। দাদা বিষয়টা বুঝলাম না, ভালো করে বুঝো। আমি একটু বড় করে ছবিটা করি, হ্যাঁ। এই তোমার হচ্ছে আহ, কোষ পর্দা, আর এর বাইরে দিয়ে তোমার কোষ প্রাচীর থাকে, ঠিক আছে? আর কোষ প্রাচীর তো তোমার প্রাণীদেহে থাকে না, এইটা হচ্ছে কোষ প্রাচীর, পয়রপলা দিয়ে আমি বোঝাচ্ছি। আর এইটা হচ্ছে কোষ পর্দা, কি দিয়ে বোঝাচ্ছি, কোষ পর্দা, ঠিক আছে? আমি তো অতটা ভালো ছবি আঁকতে পারছি না, একটু বুঝে নাও তাও। এবার দেখো আমাদের দেহে মানে প্রাণী দেহে কিন্তু প্রাণী কোষে এই কোষ প্রাচীর থাকে না, ডাইরেক্ট এই কোষ পর্দা থাকে। এবার এই কোষ পর্দা কি করে দেখো, ধরো কোনো কারণবশত কোষের মধ্যে তোমার ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে গেছে, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড তো তোমার কোষের জন্য ক্ষতিকারক, সেটা তো কোষ থেকে বাইরে বার করতে হবে, না তো কোষটা তো মরে যাবে। সেই জন্য এই কোষ পর্দার মধ্যে দেখবা এই যে কিছুটা থাকে গ্যাপ দেখতে পাচ্ছ, এখানে আরও পাতলা এক ধরনের পর্দা থাকে, যেটা হচ্ছে প্রবেদক ভেদ্য পর্দা। এই প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে কিন্তু তোমার এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে, গিয়ে কোষটাকে যেন ভালো রাখতে পারে, সেইটাই কাজ করবে। আবার ধরো কোনো কারণবশত কোষের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তাহলে অক্সিজেনের প্রয়োজন, তখন কি করবে, এই প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়েই কিন্তু তোমার মানে কোষ পর্দার মধ্যে দিয়েই অ্যাকচুয়ালি তোমার এই অক্সিজেনটা এসে কোষের মধ্যে কোষে আর কি আসবে। বিষয়টা বুঝতে পারছো? যাতে কোষটা ভালো থাকে। এবার ধরো যেমন তুমি বুঝতে পারো, যেমন তোমার কোষ পর্দার উপরে মানে তোমার তো ত্বকের সব থেকে বাইরের অংশটাই তো হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা, তার উপরে কত রকমের না ব্যাকটেরিয়া, কত রকমের ভাইরাস লেগে থাকে। এবার সেইগুলো তো আমাদের দেহের বা ত্বকের জন্য বা আমাদের কোষের জন্য তো ক্ষতিকারক। এই প্লাজমা পর্দা কিন্তু খুব বুদ্ধিমান, মানে আমি এইভাবে বোঝাচ্ছি আর কি, বুঝে নাও। এ কিন্তু এই খারাপ জিনিসকে কোষের মধ্যে প্রবেশ করতে দেয় না, ঢুকতেই দেবে না, ঠিক আছে? কিন্তু বেশ ভালো বোঝে, এজন্য ঢুকতে দেবে না। দেখো এখানে বলছে যে এটি অন্য কিছু পদার্থের চলাচলেও বাধা দান করে, বুঝতে পারছো? এই কারণেই কোষ পর্দাকে প্রবেদক ভেদ্য পর্দা বলা হয়, ঠিক আছে? কোষ পর্দার মধ্যেই কিন্তু এক ধরনের প্রবেদক ভেদ্য পর্দা রয়েছে, যেটাই আর কি আদান প্রদানে সাহায্য করে। যেমন এখানে বলছে দেখো, যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মতো কিছু বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্দার মধ্যে দিয়ে চলাচল করতে পারে। কোন প্রক্রিয়ার মাধ্যমে চলাচল করতে পারে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, মাথায় রাখবে, ঠিক আছে? আর এখানে তেমন কিছু নেই, চলে আসি এখানে। দেখো এই যে জলের পরিবহনও কিন্তু ব্যাপনের নীতি মেনে চলে। দেখো কোষ পর্দার মতো এমন কি একটি প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে জলের পরিবহনকে অভিস্রবণ বলে। তাহলে অভিস্রবণ কি, ভালো করে বুঝতে হবে কিন্তু। দেখো অভিস্রবণ হলো প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত জলের পরিবহন। দাদা বুঝলাম না, আমি বোঝাচ্ছি তোমায়। দেখো তুমি এরকম একটা যন্ত্র দেখেছো না, মানে এর নামটা আমার সঠিক মাথায় নেই, এই ওপরের দিকে বালি ভরা থাকে, তাই না? মানে এটা তো উল্টো হলো ছবিটা, মানে ছবিটা যদি আমি এইভাবে আঁকি, ছবিটা যদি আমি এইভাবে আঁকি, ধরো এই পুরোটা আমি কি করলাম, জল দিয়ে ভরাট করে দিলাম, অথবা বালি জল যা কিছুই ধর না কেন। এবার যতক্ষণ না এই জলের জল তো কি করবে, তাহলে এপাশ থেকে এপাশে চলে আসবে, অবশ্যই আসবে, কারণ এপাশটা নিচু দেখতে পাচ্ছি, এই যে নিচু জায়গা। তাহলে যতক্ষণ না দেখবে এক সময় কি হবে, এই যে লেভেলটা সমান হয়ে যাবে, লেভেলটা এমন সমান হয়ে যাবে, তাই না? দুপাশে জল সমান থাকবে, এইটাই হচ্ছে অভিস্রবণ, ঠিক আছে? আর এই জায়গা ধরো এটা প্রবেদক ভেদ্য পর্দা, সেইটাই বলছে যে অভিস্রবণ হলো প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় মানে সমান না হওয়া পর্যন্ত জলের পরিবহন ঘটবে, সেইটাই হচ্ছে অভিস্রবণ।
বিষয়টা বুঝতে পারলে না, আমি আবার বলছি শোনো। এই হচ্ছে প্রবেদক বেদ্য পর্দা রয়েছে, এদিকে একটা কোষ রয়েছে, এদিকে একটা কোষ রয়েছে। এই কোষের মধ্যে জলের ঘনত্ব ধরো আমি বললাম 60%, আর এই কোষের মধ্যে জলের ঘনত্ব হচ্ছে 40%। এবার এই এই যে এই যে প্রবেদক বেদ্য পর্দার মধ্যে দিয়ে জলের পরিবহন ঘটবে কতক্ষণ পর্যন্ত ঘটবে? যতক্ষণ না দুদিক সমান হচ্ছে, এদিকেও 50% জলের ঘনত্ব, এদিকেও 50% জলের ঘনত্ব না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জলের আদান প্রদান চলবে। বিষয়টা বুঝতে পারলে, বোঝাতে পারলাম? এবার দেখো এর উপরেই তিনটে আজকে ঘটনা ঘটে, সেই তিনটে ঘটনা একটু মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথম ঘটনা কি বলছে, যে বহির পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা বেশি হলে, অর্থাৎ বহির পরিবেশে দ্রবণটি লঘু প্রকৃতির হলে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করবে। এই ধরনের বহির পরিবেশীয় দ্রবণকে লঘু স্মারক দ্রবণ বলা হয়। দাদা কিচ্ছু বুঝলাম না, দাদা আমি কিচ্ছু বুঝলাম না, বুঝতে তোমাকে হবেই। দেখো আমি বলছি, একটা তোমার হচ্ছে পাত্র রয়েছে, আর এই পাত্রের মধ্যে লবণ জল দিয়েছো, এতটা লবণ জল রয়েছে, ঠিক আছে। এবার এর মধ্যে তুমি কিছুটা কোষ, মানে এক পিস, তুমি বলতে পারো মিট মানে মাংস, তুমি কিছুটা, যে কিছু হোক, মাংস, মাংস তো কোষ দিয়ে তৈরি, মাংস ফেলে দিলে, তাহলে এই যে কোষটার মধ্যে, এই কোষের মধ্যে জলের ঘনত্ব যা, তার থেকে যদি বাইরে বহির পরিবেশীয়, মানে এই বাইরে লবণ জলের মধ্যে জলের পরিমাণটা যদি বেশি থাকে, জলের ঘনত্ব যদি বেশি থাকে, তাহলে এইখান থেকে জল কি করবে, এই তোমার কোষের মধ্যে জল ঢুকে যাবে। সেইটাই হচ্ছে লঘু স্মারক দ্রবণ। বিষয়টা বোঝা গেল? আর এই লঘু স্মারক দ্রবণকে ইংরাজিতে বলা হয় হাইপোট্রনিক দ্রবণ। মাথায় রাখবে, লঘু স্মারক দ্রবণকে ইংরাজিতে কি বলে? হাইপোট্রনিক। পরীক্ষায় ধরো অপশনে তোমার এই লঘু স্মারক দ্রবণ না দিয়ে ধরো দিয়ে দিল হাইপোটনিক দ্রবণ কোনটি। ঠিক আছে, চলো আমি আবার মানে আবার রিটার্ন আমি বলবো, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, আর এই লঘু স্মারক দ্রবণের ফলে কোষটা কি হবে, কোষের মধ্যে যদি জল ঢুকে যায়, তাহলে নিশ্চয়ই কোষটা ফুলে যাবে, কোষের মধ্যে রসস্ফীত হয়ে যাবে, মানে কোষটা রসালো হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? চলো পরেরটা দেখো, 2 নম্বর ঘটনা কি বলছে, বহির পরিবেশীয় মাধ্যম ও কোষীয় মাধ্যমে জলের ঘনত্ব যদি সমান হয়, মানে দাদা এই তোমার হচ্ছে পাত্রে লবণ জল বা চিনি জল রয়েছে, তার মধ্যে একটা কোষ রাখলে, কোষের মধ্যে জলের ঘনত্ব যা, এই বাইরে বহির পরিবেশও, মানে এই বাইরে জল, যে জল লবণ জল বা যা যেটা রয়েছে তারও জলের ঘনত্ব সমান, তাহলে এক্ষেত্রে কি হবে, ওই বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকবে না, অথবা কোষের থেকে বাইরে জল বেরোবে না, কিছুই হবে না, ঢুকবেও না বেরোবেও না। এই জন্য এইটাই হচ্ছে, এই ঘটনাটাকেই আর কি ঘটনা বলা হয়, সমসারক দ্রবণ বলা হয়। বিষয়টা বুঝতে পারলে? সমসারক দ্রবণে তুমি বুঝতে পারছো জলের কোনো পরিবহন ঘটবে না, তার জন্য কোষের আকারেরও কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। চলো পরে 3 নম্বর ঘটনাটা আমরা দেখে নিই। কি বলছে, বলছে বহির পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা যদি কম হয়, মানে বাইরে যদি জল কম হয়, বাইরে যদি জলের ঘনত্ব কম হয় কোষের তুলনায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষ থেকে জল বাইরে বেরিয়ে যায়। এই ধরনের বহির পরিবেশীয় দ্রবণকে অতিসারক দ্রবণ বলা হয়। দেখো, অতিসারক দ্রবণকে হাইপারট্রনিক দ্রবণ বলা হয়, আর সমসারক দ্রবণকে তোমার আইসোট্রনিক দ্রবণ বলা হয়। ইংরাজি নামগুলো মাথায় রাখবে। চলো, অনেকের হয়তো বিষয়টা বোঝা কারণে আমি আর একবার ছোট্ট করে রিভিশন করিয়ে দিই। দাদা, অভিস্রবণ হলো প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব, মানে যেখানে বেশি জল রয়েছে, জলের ঘনত্ব রয়েছে, সেখান থেকে কম ঘনত্বের জলের দিকে জলের পরিবহন হবে, মানে জল যাবে, যতক্ষণ না দুপাশ সমান আছে ততক্ষণ পর্যন্ত জলের পরিবহন ঘটবে, মানে জল যাবে, সেটাই হচ্ছে অভিস্রবণ। ব্যাস, সিম্পল ব্যাপার। দাদা, লঘু স্মারক দ্রবণ কি? লঘু স্মারক দ্রবণ হচ্ছে সিম্পল ব্যাপার, বাইরে থেকে যদি কোষের মধ্যে জল ঢুকে যায়, বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকে গেলেই সেটা হচ্ছে লঘু স্মারক দ্রবণ। ধরো বাইরে জলের ঘনত্ব বেশি রয়েছে, কোষে জলের ঘনত্ব কম কম রয়েছে, তাহলে বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকে যাবে, সেটাই হচ্ছে লঘু স্মারক দ্রবণ হবে। আর কোষের মধ্যে জল ঢুকে গেলে তুমি বুঝতে পারছো কোষটা মানে ফেপে ফুলে উঠবে, অর্থাৎ সেই কোষটা কি হবে, রসস্ফীত হয়ে যাবে। চলে আসি পরেরটা। দাদা, সমসারক দ্রবণটা কি আরেকবার বলো। দেখো, সমসারক দ্রবণ মানে যেখানে বাইরের জলের ঘনত্ব যা, এই কোষের মধ্যেও জলের ঘনত্ব তাই, অর্থাৎ বাইরে থেকে কোষে জল যাবে না, অর্থাৎ কোষ থেকে জল বাইরেও আসবে না, এখানে দুক্ষেত্রে সমান সমান আছে, তাই সেটাই হচ্ছে সমান সমান, অর্থাৎ সমসারক দ্রবণ। বিষয়টা বোঝা গেল? আর এখানে তাহলে কি হবে, কোষের কোনো আকারের কোনো পরিবর্তনই হবে না। চলো পরের পয়েন্ট দেখো। দাদা, অতিসারক দ্রবণ কি? অতিসারক দ্রবণ হচ্ছে যেখানে বাইরে জলের ঘনত্ব খুবই কম রয়েছে, কিন্তু কোষের মধ্যে জলের ঘনত্ব বেশি রয়েছে, অর্থাৎ কি হবে, সমান করার চেষ্টা করবে। অভিস্রবণ মানে কি বোঝায়, যে সমান করো, তাহলে কোষ থেকে জল বেরিয়ে যাবে। আর কোষ থেকে যদি জল বেরিয়ে যায়, কোষটা কি হবে, চেপসে যাবে, মানে কুঞ্চিত হয়ে উঠবে, তাই না? বিষয়টা বুঝতে পারলে? আর সেইটাই হচ্ছে অতিসারক দ্রবণ, যাকে ইংরাজিতে বলে হাইপারট্রনিক দ্রবণ। আর কোনো বুঝতে অসুবিধা? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরেও যদি অসুবিধা থাকে, এরপরে তুমি তো জানোই যে এক একটা অধ্যায়ের উপর আমি তোমাদের 3টে করে ক্লাস করাই। প্রথমতেই যে এনসিইআরটির বই লাইন ধরে বোঝাচ্ছি, এরপরে আরেকটা ক্লাস থাকবে, সেটা ছবি সহ বুঝিয়ে দেবো, এবং তারপরে আরও একটা ক্লাস থাকবে যেখানে 30, 40, 50, 60 যতগুলো এই অধ্যায়ের উপর এমসিকিউ হবে, সেই এমসিকিউগুলো আমি করিয়ে দেবো। এইভাবে তুমি পড়ো না, তারপরে দেখি। দেখো, এখানে এই তথ্য চলে আসি। দেখো,
বলছে সাধু জলে বসবাসকারী এককোষী জীব এবং বেশিরভাগ উদ্ভিদ কোষ অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে। উদ্ভিদের মূলের দ্বারা জলের শোষণ ও অভিস্রবণের একটি উদাহরণ। পরীক্ষায় যদি চলে আসে নিম্নলিখিত কোনটি অভিস্রবণের উদাহরণ নয়, ধরো এখান থেকে অপশন দুটি দিয়ে দিল, বলে দিল যে সাধু জলে বসবাসকারী এককোষী জীবের জলের শোষণ, আর একটা দিয়ে দিল উদ্ভিদের মূলের দ্বারা হচ্ছে জলের শোষণ, এই দুটো কি অভিস্রবণের উদাহরণ, বা এক সত্য দুই সত্য বিবৃতির মতো করে দেয়। তুমি জানোই সায়েন্সে কেমন প্রশ্ন দেয়, সেই জন্য এক একটা লাইন ভালো করে পড়ে মুখস্থ করবা। চলো দেখো, এই যে প্লাজমা পর্দা, বলো প্লাজমা পর্দার কি কোষ পর্দা কি এক? বলো কি হবে? এক হবে? অবশ্যই এক হবে। এতবেলা আমরা কি পড়ছি, তাই না? প্লাজমা পর্দার কোষ পর্দা এক। আর এই প্লাজমা পর্দা না, কোষ পর্দা খুব নরম, নমনীয় মানে একটা পর্দা, খুব নরম পর্দা। কি দিয়ে তৈরি দাদা? লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? আর এটা আমরা সবথেকে ভালো লক্ষ্য করতে পারবো কিসে? এই প্লাজমা পর্দার যে গঠনটা, এই গঠনটা আমরা সবথেকে ভালো দেখতে পারবো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। আর এই প্লাজমা পর্দা এত নরম হওয়ার কারণেই এর মধ্যে দিয়ে সহজে আদান প্রদান যায়। আমি বললাম না যে অভিস্রবণ প্রক্রিয়ায় কী হবে, যে প্লাজমা পর্দার মধ্যে দিয়েই যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে নেয়, যেটার প্রয়োজন নয়, অপ্রয়োজনীয় পদার্থ যদি কোষের মধ্যে জমে যায় সেটা ছেড়ে দেয়, তাই না? সেইটা এখানে বলছে। দেখো যে কোষ পর্দার নমনীয়তাই কোষকে তার বহির পরিবেশ থেকে খাদ্য ও অন্যান্য জৈব বস্তু গ্রহণে সক্ষম করে তোলে। আর এই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণকে বলা হয় এন্ডোসাইটোসিস। বিষয়টা বুঝলে? ভালো পয়েন্ট, ভালো পয়েন্ট মাথায় রাখো যে এন্ডোসাইটোসিস কি। আর এটাও গুরুত্বপূর্ণ যে এককোষী জীব অ্যামিবা কিন্তু এই এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে থাকে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে পড়ে মুখস্থ করে নেবা। চলো হ্যাঁ, তাহলে কোষ পর্দা আমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে গেল। চলো এবার চলে আসি কোষ প্রাচীর। দাদা সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর কি? ওই যে এই যে তো কোষ, আর এইটা হচ্ছে কোষ পর্দা, এর বাইরে আবার আরেকটা হচ্ছে কি পর্দা রয়েছে, যেটাকে আমরা কোষ প্রাচীর বলি, ঠিক আছে? এটা সাধারণত উদ্ভিদ দেহে থাকে, কোনো প্রাণী দেহে কিন্তু এটা থাকে না। তা সেটাই বলছে, দেখো যে উদ্ভিদ কোষে কোষ পর্দা ছাড়াও আরও একটি দৃঢ় বহির আবরণী থাকে, একে কোষ প্রাচীর বলা হয়। কোষ প্রাচীর কোষ পর্দার বাইরের দিকে অবস্থান করে, একদম ঠিক। উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। গুরুত্বপূর্ণ পয়েন্ট মুখস্থ করো। উদ্ভিদের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। আর এই সেলুলোজ একটি জটিল যৌগ এবং এটি উদ্ভিদের গাঠনিক দৃঢ়তা প্রদান করে, মানে একটি উদ্ভিদ যে কেমন হবে, ঠিক আছে, তার গঠনটা কেমন হবে সেই সব প্রদান করবে কে? এই কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু মৃত, জীবিত নয়, মানে মরা কোষ, ঠিক আছে? আর এই তোমার হচ্ছে সেলুলোজ দিয়েই কিন্তু কোষ প্রাচীরটা তৈরি হয়। আর এই কোষ প্রাচীরই ঠিক করবে যে উদ্ভিদটা কেমন হবে দেখতে, কি হবে না হবে, গঠনটা তৈরি করে। বিষয়টা বুঝতে পারলে? চলো আচ্ছা, এখানে দেখে নাও, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি। এই যে যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায় তখন কোষের প্লোটোপ্লাজমের কুঞ্চন ঘটে, মানে কুঁচকে যায়, এবং কোষ পর্দা কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে সরে আসে। এই ঘটনাকে প্লাজমোলাইসিস বলে। বিষয়টা বুঝলে না? দেখো বোঝো এক একটা বিষয়। এই যে দাদা এটা কি কোষ পর্দা, এই কোষ পর্দার মধ্যে নিউক্লিয়াস থাকে, আর এই কোষ পর্দার সাথেই লেগে থাকে কি? কোষ প্রাচীর। হয়তো ছবিটা আমি ভালো আঁকতে পারছি না, তাই একটু দেখে নাও। কোষ প্রাচীর লেগে থাকে। আর এই পুরো জায়গাটা জুড়ে কি থাকে? পুরো জায়গাটা জুড়ে থাকে দাদা তোমার হচ্ছে কি সাইটোপ্লাজম থাকে। এবার মানে পুরো জায়গা যে তরল অংশটা, তরল ধাত্র, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার মাথায় রাখবে, ভালো করে আমার কথা শোনো। নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস সহ, নিউক্লিয়াস সহ যে মানে নিউক্লিয়াস এবং বাইরে যে সকল ধাত্র একসঙ্গে যে পুরো যে তরল পদার্থ রয়েছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম মিলিয়ে, ঠিক আছে? মানে আমি আবার বলছি, দেখো নিউক্লিয়াস বাদে যে তরল ধাত্র থাকে সেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। আর এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস সহ যে মোটমাট যে তরল ধাত্র রয়েছে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। বিষয়টা বুঝতে পারলেন? পুরো অংশটা, পুরো অংশটায় যে তরল ধাত্র রয়েছে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এবার দেখো তুমি একটা যে স্বাভাবিক ভেবে দেখো, যদি এই অভিস্রবণ প্রক্রিয়ায় কোষ পর্দা থেকে তোমার হচ্ছে যদি তোমার ওই তরল ধাত্র মানে জলই তো তরল, এবার জল যদি বেরিয়ে যায় তাহলে কি হবে? তাহলে এই প্রোটোপ্লাজমের মধ্যে তরলের পরিমাণটা কমে যাবে, কমে গেলে পরে কী হবে? কুঁচকে যাবে, মানে কুঞ্চিত হবে। সেইটাই কিন্তু এখানে বলছে। আর এই ঘটনাটার নামই হচ্ছে প্রোটোপ্লাজম। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? দেখো এখানে ছবিটা নেই তো, মানে আমি ছবি সংগ্রহ করে তারপরে পরের ক্লাসে ছবি দিয়ে আরও ভালো করে বুঝিয়ে দেবো। বিষয়টা বুঝলে? এখানে দেখো আমি এই যে এইসবগুলো বলছি না কেন, এইসব কাঁচ ঠাঁচগুলো পড়ে তোমার কোনো লাভ আছে? যে রিওর পাতায় একটি পাতলা স্তরে স্লাইডের মাউন্টিং অনুবীক্ষণ যন্ত্রে দেখো, এ লক্ষ্য করো, ও করো, এ করো, দানা যুক্ত, এইগুলো কিন্তু প্রয়োজন নেই বলে আমি এগুলো শুধু বলছি না। বিষয়টা বুঝতে পারছি? এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো থেকে কখনো প্রশ্ন আসবে না। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই। তবুও আমি তোমায় একটা কথা বলি, শোনো বস, আমি তো তোমাকে এক একটা অধ্যায় 3 বার করে পড়াচ্ছি, 2 বার
মানে কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দিয়ে একবার এমসিকিউ করাচ্ছি, তাই না? এবার তুমি কিন্তু কি করবে, এই যে 2 বার আমি বুঝিয়ে দিচ্ছি সেই 2 বার বুঝে নিয়ে এই পাঠ্য বইটা পুরোটা একবার রিডিং পড়বে। এইসবও তখন পড়বে। একবার পড়ো, বারবার পড়তে হবে না। একবার পুরো অধ্যায়টা এভাবে রিভিশন মানে রিডিং পড়ার পরে গিয়ে তুমি আমি যে পয়েন্টগুলো বললাম, আমি দেখবা তোমাদের যে পিডিএফগুলো দিই সেখানে কিন্তু মার্কিং করে দিই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট, তাই না? তখন কিন্তু তুমি পরের বার থেকে আর কখনো পুরোবার তুমি পড়বা না। ঠিক আছে? তখন কিন্তু শুধু ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলো দিয়েছি মার্কিং করে সেগুলোই শুধু পড়বা। ঠিক আছে? এইভাবেই পড়তে হয়। চলো। এবার দেখো নিউক্লিয়াস। চলো, নিউক্লিয়াস তুমি তো বুঝেই গেছো এতবেলায় যে হচ্ছে এই তোমার হচ্ছে কোষ পর্দা, একটা কোষের মধ্যে এই হচ্ছে নিউক্লিয়াস থাকে, তাই না? দেখো, এবার এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আর অনেক কিছু উপাদান থাকে। মোদ্দা কথা, এই নিউক্লিয়াসের কাজ কি? সাধারণত আমরা বলতে পারি যে এই পুরো কোষটাকে পরিচালনা করা, মানে কোষের মধ্যে কি আসবে যাবে, কে কাকে কি দেবে না দেবে, এই সমস্ত কিছু পরিচালনা করবে নিউক্লিয়াস। এখানে আর তেমন কিছু নেই। তুমি এখান থেকে শুধু এই তথ্যটা মাথায় রাখবে। 1 মিনিট, এই তথ্যটা একটু দেখে নাও যে এই যে কোষের কিছু অংশ কোষের অন্য অংশের তুলনায় মানে গাঢ় রঙে রঞ্জিত হয়েছে। এটা কেন হয়? আমরা বলতে পারি যে স্যাফরানিন দ্রবণ, এছাড়াও আয়োডিন দ্রবণ এবং মিথিলিন ব্লু দ্রবণ ব্যবহার করে কোষকে রঞ্জিত করা যায়। পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন হয়তো হতে পারে, সেই জন্য আমি বললাম। ধরো প্রশ্নটা এমন দিয়ে দিল যে নিম্নলিখিত কোন দ্রবণটি কোষকে রঞ্জিত করতে পারে না। অপশনে দিয়ে দিল স্যাফরানিন দ্রবণ, আয়োডিন দ্রবণ, মিথিলিন ব্লু দ্রবণ এবং আরও অন্য একটা অপশানে দিল, সেটা আমাদের উত্তর হয়ে যাবে, সেটা কোষকে রঞ্জিত করতে পারে না। এই 3টে উপাদান কিন্তু পারে। বিষয়টা বুঝতে পারলে? সেই জন্য আমি বললাম এই লাইনটা একটু দেখে নিবা। চলো, এবার চলো আমরা নিউক্লিয়াস সম্পর্কে দেখবো। দেখো, নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস একটি দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত। দেখো, নিউক্লিয়াস একটা দ্বিস্তরী, মানে দুখানা স্তর বা দুটো পর্দা রয়েছে, আর যাকে বলা হয় নিউক্লিয় পর্দা। ঠিক আছে? এবার দেখো, নিউক্লিয় পর্দায় অসংখ্য ছিদ্র থাকে। এই নিউক্লিয় পর্দায় অসংখ্য কি থাকে? দেখো, একটা নিউক্লিয়াস মানে একটা বলের মতো, বল যেমন গোলগাল হয় সেরকম, আর বলের চারপাশে যে নিউক্লিয় পর্দা রয়েছে সেই নিউক্লিয় পর্দায় অসংখ্য ছিদ্র থাকে। আর এই ছিদ্র দিয়েই কিন্তু তোমার হচ্ছে কি মানে ভেতরে বাইরে আসার কিন্তু মানে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে কি আসবে না কি যাবে, এই সমস্ত কাজ কিন্তু ওই নিউক্লিয় পর্দার মধ্যে দিয়েই, মানে ছিদ্রর মধ্যে দিয়েই ঘটে আর কি। ঠিক আছে? এবার দেখো, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে দাদা? নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ক্রোমোজোম থাকে। ঠিক আছে? মাথায় রাখবা, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম বর্তমান। কোষ বিভাজনের শুরুর ঠিক আগেই শুধুমাত্র ক্রোমোজোমগুলোকে দেখা যায়। দেখো, ক্রোমোজোম কিন্তু সবসময় দেখা যায় না। যখন এই কোষটা বিভাজিত হবে, মানে একটা কোষ থেকে আর একটা কোষ উৎপন্ন হবে, বিভাজিত হবে, তখন কিন্তু আমরা এই ক্রোমোজোমগুলোকে দেখতে পাবো। তখন সেগুলো দণ্ডাকার আকারে দেখতে পাবো। কেমন দেখতে পাবো? দণ্ডাকার আকারে আমরা কিন্তু ক্রোমোজোমগুলোকে দেখতে পাবো। বিষয়টা বুঝতে পারছো? চলো, এবার আমরা দেখবো এই ক্রোমোজোম। দেখো, ক্রোমোজোম হচ্ছে পিতা মাতা থেকে পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্য বংশানুসরণের বার্তা ডিএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। মাথায় রাখবে পুরো কথাটা, ডিএনএর পুরো কথা, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এই ডিএনএ অনুরূপে বহন করে। দাদা, ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আর প্রোটিন থাকে। মানে ক্রোমোজোম হচ্ছে তোমার ডিএনএ আর প্রোটিন দ্বারা গঠিত। মাথায় রাখবে, এই যে এখানে বলে দিচ্ছে যে ক্রোমোজোম হলো ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। এই ডিএনএ কি? দেখো, ওই যে তুমি মানে অনেককে বলতে শুনেছো, এই তুই অনেকটা তোর নাকটা দেখতে তোর মার মতো, বা তোর চোখ দুটো অনেকটা তোর বাবার মতো হয়েছে। এটা কেন বলে থাকে? কারণ এই ডিএনএরই কিছু অংশ, মানে ডিএনএরই কিছু অংশ যাকে আমরা জিন বলি, এই ডিএনএ হলে পরে ডিএনএর এক একটা পার্ট বা অংশকে জিন বলা হয়। এই জিন 2-1টা চলে আসে। ঠিক আছে? মানে পিতামাতা থেকে সন্তানের দেহে চলে আসে। সেই জন্যই তাদের কিছু অংশ এরকম দেখতে হয়। পুরো ডিএনএ কিন্তু হুবহু কপি হয় না কারোর কোনোদিন। ঠিক আছে? শুধুমাত্র জিন আসে। ওই জিন এসেই তোমার হচ্ছে মানে দেহের গঠন অনেক কিছুটা, নাক কান মুখ হয় কোনো একটা হয়তো মিল থাকে। ঠিক আছে? বুঝতে পারছো? বা কথার আওয়াজ অনেক কিছু। আর সেইটাই বলছে, দেখো, ডিএনএর কার্যকরী অংশকে জিন বলা হয়। মাথায় রাখবে, ডিএনএর কার্যকরী অংশের নাম কি? জিন। এখানে আচ্ছা, এখানে তেমন কিছু নেই। এই ব্যাকটেরিয়া বিষয়টা দেখো। আচ্ছা, এখানে দেখো, এই যে আমরা দেখলাম, এই পাশে ধরো আমি ছবিটা একটু বলে দিই। এখানে দেখো প্রোক্যারিওটিক কোষ রয়েছে। আমি তো বলেই দিয়েছিলাম যে এই যে সব থেকে বাইরের যে পর্দাটা বা যে প্রাচীরটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর। তার সাথেই লেগে রয়েছে, কি লেগে রয়েছে বস? কোষ পর্দা লেগে রয়েছে। আর এই দানা 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 রয়েছে, এগুলো হচ্ছে রাইবোসোম। আর এই যে কিছু অঞ্চল রয়েছে, দেখো, এই যে কিছু অঞ্চলটা রয়েছে, এইখানে নিউক্লিক অ্যাসিড রয়েছে। এই নিউক্লিক অ্যাসিড কিছুটা অঞ্চল জুড়ে থাকে, এই অঞ্চলটার নামই হচ্ছে নিউক্লয়েড। এইটাই হচ্ছে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। আর একটা মাত্র ক্রোমোজোম থাকে, যেগুলোকে দেখা যায় না। তোমার হচ্ছে যখন আর কি কোষ বিভাজিত, মানে এই কোষ থেকে আর একটা অন্য কোষ তৈরি হবে, সেই সময় এই ক্রোমোজোমগুলো দণ্ডাকারে দেখা যায়। ঠিক আছে? চলো, এই ছিল তোমার হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। এবার আমরা কোথায় ছিলাম? এই যে এখানে, যে দেখো, প্রোক্যারিওটিক কোষ সাধারণত তোমার ওই ব্যাকটেরিয়াই হচ্ছে প্রোক্যারিওটিক কোষ দ্বারা গঠিত। ঠিক আছে? এদের কোষগুলো মানে অনুন্নত।
আর যে সমস্ত সমস্ত উদ্ভিদ, সমস্ত প্রাণী, এদের কোষ কিন্তু ইউক্যারিওটিক কোষ, উন্নত আরও অনেক কিছু আছে। দেখো ব্যাকটেরিয়ার মতো কিছু জীবের কোষে নিউক্লিয় অঞ্চলটি নিউক্লিক আবরণী অনুপস্থিত। দেখো নিউক্লিক আবরণী থাকে না, কোনো পর্দাবৃত আবরণী থাকে না, ঠিক আছে? কারণ ব্যাকটেরিয়ার দেহের যে কোষগুলো, সেগুলো কী কোষ? সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, সেই জন্য কোনো নিউক্লিয় আবরণী থাকে না, সেই জন্য এরা দুর্বল হয়ে পড়ে। এদের শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড কিছুটা অঞ্চল জুড়ে অবস্থান করে, সেই অঞ্চলটার নামই হচ্ছে নিউক্লাইড, ঠিক আছে? এখানে দেখো দুটো তথ্য কি বলছে ওরা, যেসব জীবের কোষে নিউক্লিয় আবরণী থাকে না তাদেরকে প্রোক্যারিওটিক জীব বলছে, আর যেসব জীবের কোষে আর কি নিউক্লিয় আবরণী থাকে তাদেরকে ইউক্যারিওটিক জীব বলছে, ঠিক আছে? চলো এবার দেখো, ওই তোমার হচ্ছে প্রোক্যারিওটিক কোষে যে সাইটোপ্লাজম, দেখো প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম মানে হচ্ছে এই যে কোষের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত যে তরল অংশ রয়েছে সেইটাই হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে? এবার এই সাইটোপ্লাজমে কিন্তু এই প্রোক্যারিওটিক কোষে কিছুই থাকে না, ঠিক আছে? ওই রাইবোজোমে কতগুলো দানা দানা থাকে, ক্রোমোজোম যখন বিভাজিত হয় তখন ক্রোমোজোমে একটা মাত্র ক্রোমোজোমের দণ্ড দেখতে পাওয়া যায় প্রোক্যারিওটিক কোষে আর কি, আর আর কিছুই তেমন কিছুই থাকে না, ঠিক আছে? কিন্তু ইউক্যারিওটিক কোষে কিন্তু সাইটোপ্লাজমে অনেক কিছু থাকে, এই যে তোমার এই রাইবোজোম টাইবোজোম মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড গলগি বডি, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক কিছুই থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। এবার এখানে বলছে, দেখো এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে সালোক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া কোষে ক্লোরোফিলগুলো পর্দাবিত থলির মধ্যে অবস্থান করে। দেখো আমরা পড়েছিলাম যে সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হলো সায়ানোব্যাকটেরিয়া, যারা সালোক সংশ্লেষ করতে পারে, যাদের কোষ কিন্তু প্রোক্যারিওটিক কোষ হয়। প্রোক্যারিওটিক কোষ হলো তাদের তো মানে সালোক সংশ্লেষ করতে হলে তো তোমাদের ক্লোরোফিল তো প্রয়োজন, তাহলে এই ক্লোরোফিলটা কোথায় রাখবে? এদের কিন্তু নির্দিষ্ট ক্লোরোফিল রাখার জন্য কোনো প্লাস্টিড থাকে না। ইউক্যারিওটিক কোষে কিন্তু নির্দিষ্ট একটা অঞ্চল, যাকে প্লাস্টিড বলি, ওর মধ্যে কিন্তু তোমার ক্লোরোফিল থাকে, ঠিক আছে? আর প্রোক্যারিওটিক কোষে কিন্তু ওরকম কোনো নির্দিষ্ট অঞ্চল অর্থাৎ প্লাস্টিড থাকে না, এদের একটা থলির করে দেয়, সেই থলির মধ্যে তোমার এই ক্লোরোফিলকে রেখে দেয়, এটাই মাথায় রাখবা, ঠিক আছে? চলো আচ্ছা চলে আসি সাইটোপ্লাজম, বলো আমরা এখন যদি তোমাকে বলি সাইটোপ্লাজম কোনটা বা কি, তুমি বলতে পারবে না? এই একটা যদি কোষ হয়, এই কোষের হচ্ছে হচ্ছে এই বাইরেরটাই হচ্ছে কোষ পর্দা, এই নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস ব্যতীত সমস্ত জায়গায় যে তরল ধাত্র রয়েছে সেইটাই হচ্ছে সাইটোপ্লাজম, এইটাই বলছে, তাই না? এখানে দেখো ওরা সেটাই বলছে যে কোষ পর্দার ভেতর দিকে উপস্থিত তরল পদার্থপূর্ণ অংশটি হচ্ছে সাইটোপ্লাজম। মানে কোষ পর্দা, এই তো কোষ পর্দায় ভেতর দিকে উপস্থিত যে তরল ধাত্র রয়েছে সেইটাই হচ্ছে সাইটোপ্লাজম, বোঝা গেল? আচ্ছা এখানে তেমন কিছু আর নেই, ঠিক আছে? এখানে শুধু একটু দেখে নাও এই লাইনটা একটু, প্রোক্যারিওটিক কোষ যেমন সুগঠিত নিউক্লিয় অঞ্চল থাকে না, ঠিক তেমনি পর্দাবিত কোষীয় অঙ্গাণু থাকে না, এটা তো আমরা দেখলাম। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয় আবরণী থাকে এবং পর্দাবিত কোষীয় অঙ্গাণু কিন্তু বর্তমান। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে ভাইরাস কিন্তু কোষ তত্ত্বকে মানে আর কি কাজে লাগায় না, মানে কোষ তত্ত্ব ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভাইরাসকে আমরা জীবিতও বলতে পারি না, মৃতও বলতে পারি না। কেন বলো তো বস? কারণ ভাইরাস যদি একটা মানে জড় বস্তুর উপর লেগে থাকে, তাহলে তখন সে জড় বস্তুর মতো অর্থাৎ মৃতর মতো আচরণ করবে। কিন্তু যখন কোনো জীবিত বস্তু, মানে জীবিত বস্তু মানে কি, মানে যখন কোনো পোষক দেহে ঢুকে পড়বে তখন কিন্তু সে জীবিত হয়ে যাবে, তখন কিন্তু সে বংশবিস্তার করতে পারবে। মানে বিষয়টা কেমন, ধরো তোমার হাতে যদি ভাইরাস লেগে থাকে কোনো এক জায়গায়, হাতে পায়ে, তাহলে কিন্তু সে সেই জায়গায় মরার মতো থাকবে, মরে মরে যাওয়ার মতো, মানে ওর কোনো জীবন ঠিবন নেই, ঠিক আছে? কিন্তু যখনই তোমার ধরো কোনো হাতের কোনো জায়গা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, বা সেই জায়গাটায় যদি ভাইরাস এসে লাগে, তাহলে রক্তের মাধ্যমে সে দেহে প্রবেশ করে তখন সে বংশবিস্তার করবে, অথবা নাক মুখ দিয়ে যখন ভেতরে গিয়ে তোমার শরীরের মধ্যে গিয়ে তখন বংশবিস্তার করবে। সেই জন্যই বলছে ভাইরাস হচ্ছে তোমার হচ্ছে পোষক। দেখো এখানে বলছে ভাইরাস পোষকের কোষীয় উপাদানগুলোকে কাজে লাগিয়ে বংশবিস্তার করে, ঠিক আছে? ভাইরাস হচ্ছে, মাথায় রাখবা, ভাইরাসের ক্ষেত্রে কোষতত্ত্ব প্রযোজ্য না, এই তথ্যটা মাথায় রাখবা। এটা দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল যে নিম্নলিখিত কোনটি হচ্ছে কোষতত্ত্বকে মানে আর কি মানে না, বা এরকম একটা প্রশ্ন যাই হোক ছিল, আমি তোমাদের এমসিকিউ করাবো তখন দিয়ে দেবো। চলে আসি, দেখো এই যে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ সম্পর্কে কিছু তথ্য আরেকটু দেখে নাও। বলছে প্রোক্যারিওটিক কোষের আকার কেমন দাদা? সাধারণত ছোট হয়। কোষ তো সবই ছোট, যেগুলো খালি চোখে কোনো দিনই দেখা যায় না। আমাদের অণুবীক্ষণ যন্ত্র বা তোমার হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যত আধুনিক যেগুলো আছে সেগুলো ব্যবহার করলে আমরা ভালো করে লক্ষ্য করতে পারবো। তো সেটাই বলছে, দেখো এই যে এইটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা যে প্রোক্যারিওটিক কোষ সাধারণত ছোট। একটা প্রোক্যারিওটিক কোষের আকার কেমন? বলছে 1 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হতে পারে, ঠিক আছে? মাথায় রাখবা একটা প্রোক্যারিওটিক কোষ হচ্ছে 1 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। আর এই 1 মিলিমিটার সমান, সরি মিলিমিটার বলছি কেন, মাইক্রোমিটার, আমি একটু ছোট্ট মানে কি বলবো, ভুল বলে ফেলেছি, মিলিমিটার নয়, বলে তো মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার সমান 10⁻⁶ মিটার, মাথায় রাখবা। আর ইউক্যারিওটিক কোষের আকার হচ্ছে সাধারণত বড় হয়, 5 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। নিউক্লিয় অঞ্চল বলো, প্রোক্যারিওটিক কোষে কি কোনো নির্দিষ্ট পর্দাবৃত নিউক্লিয় অঞ্চল থাকে না, শুধুমাত্র কিছুটা অঞ্চল তোমার নিউক্লিক অ্যাসিড থাকে, সেই অঞ্চলটাকেই বলা হয় নিউক্লয়েড।
কিন্তু ইউক্যারিওটিক কোষে দাদা সুস্পষ্ট এবং পর্দাবৃত নিউক্লিয় পর্দা থাকে, তাই না? সেটাকে নিউক্লিয় অঞ্চল বলা হয়। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম থেকে একটি, মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর ইউক্যারিওটিক কোষে একাধিক ক্রোমোজোম থাকে। প্রোক্যারিওটিক কোষে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, অনুপস্থিত। ইউক্যারিওটিক কোষে কিন্তু কোষীয় অঙ্গাণু থাকে। ঠিক আছে, এই ছিল তোমাদের এতটা পড়লাম। এবার কোষীয় অঙ্গাণুগুলো দেখবো। দেখো, কোষীয় অঙ্গাণু কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্ট, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে 100%, ঠিক আছে? যাই হোক, ক্লাসটা অনেক লম্বা লম্বা হয়ে গেল, আমি আর আজকে এটা করাচ্ছি না। এটা আমি তোমাদের টেলিগ্রামে করিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রাম থেকে তোমরা দেখে নিবা, ঠিক আছে? আমি তো বলেই দিয়েছি আগে যে সমস্ত ক্লাস তোমাদের ইউটিউবে আমি দিতে পারবো না, কিছু ক্লাস ইউটিউবে পাবে, বাকিটা টেলিগ্রামে করিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসটা অনেক লেন্থি হয়ে গেল, তাই বাকিটা আমি টেলিগ্রামে করিয়ে দেবো, এবং তারপরে আর একটা ক্লাস রাখবো যেখানে পুরো অধ্যায়টা ছবি সহ বুঝিয়ে দেবো, এবং তারপরে আরও একটা ক্লাস রাখবো যেখানে আমি এমসিকিউ, যত রকমের এমসিকিউ হতে পারে এই টপিকের উপরে, সেগুলো করিয়ে দেবো। আর একটা কথা বলি, যারা এখনও আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, তোমাদের এখনও পর্যন্ত কয়েকদিন পর্যন্ত 2 থেকে 3 দিন আমি একটা সুযোগ দিচ্ছি, ঠিক আছে? 50% ডিসকাউন্ট দিচ্ছি, যাতে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? দেখো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 6296053459। সামান্য কিছু পে করে তুমি কিন্তু আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই আমি সমস্ত কিছু বলে দেবো কীভাবে কী করবে। কেমন? রাখছি, সবাই ভালো করে পড়বে। জয় হিন্দ।